জানতে হবে সেটাকে রাসায়নিক তুল্যাঙ্ক। কি তুল্যাঙ্ক বললাম ভাইয়া? রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক টপিকটা কি, এটা যদি তোমরা বুঝতে চাও, দেখো রাসায়নিক তুল্যাঙ্ক টপিকটা আছে, আমি একটা ইসে আঁকাই। দেখো এই যে আমার দুইটা তড়িৎদ্বার আছে, দুইটা তড়িৎদ্বার আছে, একটা তড়িৎদ্বার একটা তড়িৎদ্বার। তো তোমরা জানো একটা তড়িৎদ্বার অ্যানোড, একটা তড়িৎদ্বার ক্যাথোড, ঠিক আছে? একটা তড়িৎদ্বার অ্যানোড হয়, একটা তড়িৎদ্বার কি হয়? ক্যাথোড হয়। তাহলে এই তড়িৎদ্বারটা এখান থেকে আমরা দিলাম। তো এখন দেখো ব্যাটারি এই পাশটা পজিটিভ, এই পাশটা কি নেগেটিভ। তো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার সেটাকে বলা হয় অ্যানোড। কি বলে? অ্যানোড। তাহলে এটা হচ্ছে অ্যানোড, এটা কি? এটা হচ্ছে অ্যানোড। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার সেটাকে বলা হয় ক্যাথোড। আর এখানে তুমি কি দিচ্ছ বলতো? এই যে বিদ্যুৎ দিচ্ছ, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ। তাহলে এটা অ্যানোড, এটা হচ্ছে কি ক্যাথোড। আর অ্যানোডে সবসময় মাত্রা রাখবে কি হয়? জারণ হয়। অ্যানোডে সবসময় কি হয়? জারণ হয়। ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। ওকে, বিজারণ হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন তোমরা জানো কি হয় বলতো? এই জায়গা থেকে এই যে এখানে দ্রবণ থাকে, তাই না? এই জায়গায় কি থাকবে? দ্রবণ থাকে। আর দ্রবণ যে থাকে এই জায়গা থেকে আমরা যে দুই ধরনের আসলে আমাদের ইচ্ছা আছে, কি বলে এটাকে, মানে এই যে কোষ আছে, এই কোষগুলোর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এই যে এটা কি জানো? অ্যানোড না? অ্যানোডটা আমাদের মাইঙ্গা যায়, বুঝছো? অ্যানোডটা মাইঙ্গা যায়, মাইঙ্গা দেয়া এই অ্যানোডটা দিয়ে কি হয়? এই যে ক্যাথোড, ক্যাথোডের জায়গা মেনে যে ক্যাথোডের জায়গার মধ্যে দেওয়া এইভাবে আমাদের জমা বেঁধে যায়, বুঝতে পারছো? ক্যাথোডের জায়গার মধ্যে কি হয়? জমা বেঁধে যায়। মাঝে মাঝে অ্যানোডটা ঠিক থাকে, মানে অ্যানোডটা কোনো চেঞ্জ হয় না। এই যে দ্রবণটা আছে না, দ্রবণটা এখান থেকে এই যে ক্ষয় হয়ে এই জায়গার মধ্যে দিয়ে আসলে কি হবে বলতো? একসাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? মানে ক্যাথোডের সাথে লাগা যায়, বুঝতে পারছো? এই যে ক্যাথোডের সাথে লাগা যাচ্ছে মূলত মাঝে মধ্যে অ্যানোড ক্ষয় হচ্ছে, আর মাঝে মধ্যে দেখা যায় কি কি ক্ষয় হচ্ছে, এখান থেকে দ্রবণটা আলটিমেটলি ওখানে চলে যাচ্ছে, তাই না? এখন বলো এই জায়গা থেকে অ্যানোডে, অ্যানোড এবং ক্যাথোডের, অ্যানোড ভাঙ্গা ক্যাথোডের মধ্যে যে জড়ো হচ্ছে, তাই না? অ্যানোড ভেঙে ক্যাথোডের মধ্যে জড়ো হচ্ছে, সরি, অ্যানোড ভেঙে আসলে ক্যাথোডের মধ্যে জড়ো হচ্ছে। আচ্ছা এখন আমরা কি করি? দেখো রাসায়নিক তুলনার ব্যাপারটা কি? রাসায়নিক তুলনার ব্যাপারটা হচ্ছে এটার মতো, কিরকম মানে তুমি যদি এই যে এখানে যদি এক সাইডে যদি চার্জ দাও, কথা বলি, এখানে তুমি এক সাইডে চার্জ দিচ্ছ, এক সাইডে চার্জ দিলে এই ক্যাথোডের মধ্যে যে পরিমাণ ধাতু জমা হবে সেটাকে বলা হয় রাসায়নিক তুলনাঙ্ক। কি বলে? রাসায়নিক তুলনাঙ্ক বলে, ঠিক আছে? তাহলে রাসায়নিক তুলনাঙ্ক জিনিসটা কি বললাম বলতো? যে কোনো তড়িৎ বিশ্লেষক কোষে, কোনো তড়িৎ বিশ্লেষক কোষে, কোনো তড়িৎ বিশ্লেষক কোষে যদি এক ফ্যারাডে চার্জ প্রদান করা হয়, এক ফ্যারাডে চার্জ প্রদান করা হয়, তাহলে তড়িৎদ্বারে বা ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হয়, ক্যাথোডে যে পরিমাণ, ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হয় তাকে রাসায়নিক তুলনাঙ্ক বলে। তাকে কি বলে বলতো? রাসায়নিক তুলনাঙ্ক বলে। তাহলে এই যে কোনো তড়িৎ বিশ্লেষক কোষ, এটা তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে যদি এক সাইডে চার্জ প্রদান করি তাহলে ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হয় সেটাকে আমরা কি বলবো? আমরা সেটাকে বলবো হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। এখন মাথায় রাখবা এই রাসায়নিক তুল্যাঙ্ককে প্রকাশ করা হয় ই দিয়ে। কি দিয়ে প্রকাশ করা গেল তো? সরি, রাসায়নিক তুল্যাঙ্ককে প্রকাশ করা হয়েছে আমাদের জেড দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? জেড দিয়ে প্রকাশ করা হয়। মাথায় রাখবা রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করবো? আমরা জেড দিয়ে প্রকাশ করবো। ওকে, এখন এই রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা যদি জেড দিয়ে প্রকাশ করি, রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা যদি জেড দিয়ে প্রকাশ করি, এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারবো? আমরা সেই জিনিসটা যদি একটু চেষ্টা করবো, বুঝতে পারছো? আচ্ছা দেখো রাসায়নিক তুলনাঙ্ক, সরি সরি একটু ভুল হয়ে গেছে, সরি, রাসায়নিক তুলনাঙ্ক প্রকাশ করে ই আমরা প্রথমে লিখছিলাম রাসায়নিক তুলনাঙ্ক আমরা প্রকাশ করেছে ই। এখন এই যে রাসায়নিক তুলনাঙ্ক আমরা ই প্রকাশ করলাম, ই বলতে কি বোঝায়? ই বলতে বোঝায় ই ইকুয়াল এম বাই এ। এই জিনিসটা হচ্ছে রাসায়নিক তুলনাঙ্ক।
বুঝতে পারছো? তাহলে রাসায়নিক তুলনাঙ্ক প্রকাশ করা হয় E ইকুয়াল m বাই ED। ওকে, E ইকুয়াল কি বলতো? m বাই ED। এখন m মানে কি? m মানে হচ্ছে আণবিক ভর, m মানে আণবিক ভর, আর E মানে কি বলতো? তুল্য সংখ্যা। E মানে কি? তুল্য সংখ্যা। বুঝতে পারছো? তাহলে E বাই E ইকুয়াল m বাই E। তাহলে m হচ্ছে আণবিক ভর, E হচ্ছে তুল্য সংখ্যা। ওকে, এখন আমি তোমাকে বলি ভাইয়া সোডিয়ামের তড়িৎ সোডিয়ামের রাসায়নিক তুলনাঙ্ক কত? তাহলে সোডিয়াম বলতো সোডিয়ামের রাসায়নিক তুলনাঙ্ক, তাহলে সোডিয়ামের রাসায়নিক তুলনাঙ্ক মানে m অফ E, m m বাই E, তাই না? তো m এর মান কত? m এর মান হচ্ছে সোডিয়ামের m এর মান কত? আণবিক ভর কত? আণবিক ভর 23। E এর মান কত? সোডিয়ামের আণবিক ভর কি বলে তুল্য সংখ্যা কত? একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে ধাতু, ধাতু তুল্য সংখ্যা বের করে শুক্র জীবনে দিয়ে, শুক্র জীবনে কত? 1, তাহলে 1, তাহলে আলবিন কত বলতো? 23। তাহলে এই জায়গায় সোডিয়ামের রাসায়নিক তুলনাঙ্কের মান 23। যদি ম্যাগনেসিয়ামের কথা বলতাম, ম্যাগনেসিয়ামের রাসায়নিক তুলনাঙ্ক, তাহলে ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত? 24, তুল্য সংখ্যা কত? 2, তাহলে আলটিমেটলি কত আসবে? 12। ওকে, তাহলে এটা মানে মাথা রাখতে হবে যে রাসায়নিক তুলনাঙ্ক আমরা কিভাবে বের করতে হয়। মাথা রাখতে হবে রাসায়নিক তুলনাঙ্ক মানে কি? এক পদের কাজ প্রদান করলে যে পরিমাণ ধাতুর ক্যাথোডে জমা সেটাকে আমরা কি বলি? রাসায়নিক তুলনাঙ্ক বলি। আর ইসের ক্ষেত্রে আমরা সূত্রটি লিখে বের করতে পারি ইকুয়াল m বাই আণবিক ভরটাকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পেয়ে যাবো? রাসায়নিক তুলনাঙ্ক পেয়ে যাবো। ঠিক আছে, আণবিক ভরটাকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমরা রাসায়নিক তুলনাঙ্ক আমরা পেয়ে যাবো। বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এখন হচ্ছে আমরা তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা দেখবো। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা দেখবো। বুঝতে পারছো? আমরা কি দেখবো? তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা দেখবো। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ককে প্রকাশ করা হয় জেড দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয় বলতো? জেড দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এখন তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা কি? বেসিক জিনিসটা কি? আমরা এটাই দেখছিলাম, এখানে এক পয়েন্টে চার্জ প্রদান করলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হইতো সেটাকে বলতাম রাসায়নিক তুলনাঙ্ক। এখন যদি আমি ফ্যারাডে না দিয়ে যদি 1 কুলম্ব দিই, 1 কুলম্ব চার্জ দিই, তাহলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে সেটাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। বুঝতে পারছো? তাহলে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা কি? যে কোনো তড়িৎ বিশ্লেষ্য কোষে কোনো তড়িৎ বিশ্লেষ্য কোষে 1 কুলম্ব চার্জ প্রদান করলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হয় তাকে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বলে। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বলে। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করছি বলতো? জেড দিয়ে প্রকাশ করছি, তাই না? তাহলে আমরা মাথা রাখবো জেড দিয়ে প্রকাশ করছি এবং জেড ইকুয়াল এম বাই ই। ওকে, এখন দেখো একটু আগে বলছিলাম ই ইকুয়াল এম বাই, তাই না? এখন মাথা রাখবা যেহেতু আমরা 1 কুলম্ব চার্জ প্রদান করছি, তাহলে এখান থেকে ই ইকুয়াল এম বাই ই এফ, এফ দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এম বাই ই এফ, এফ মানে কি? ফ্যারাডে, তাই না? এফ মানে হচ্ছে ফ্যারাডে। এখন দেখো তবে এই এম বাই ই মানে কি বলছিলাম? কি বুঝছিল না? তাহলে কি হলো? ই বাই এফ। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? সুতরাং ই ইকুয়াল জেড ইন্টু এফ, তাই না? ই ইকুয়াল কি হলো? তো জেড ইন্টু এফ বলতে পারো, তাই না? এখন দেখো তো, একটু চিন্তা করো, বলো তো আমি যদি বলি তোমাকে এই ইকুয়েশন থেকে বলো রাসায়নিক তুলনাঙ্ক বেশি হয় নাকি তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বেশি হয়, অর্থাৎ ই বেশি হয় না জেড বেশি হয়, তুমি বুঝতে পারতেছো যে এখান থেকে আমাদের ই সবসময় কি হবে বলতো? গ্রেট হবে, তাই না? গ্রেটার দেন
কি হবে বলতো, জেড হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবসময় মান কি হবে, বেশি হবে। ওকে, অর্থাৎ 1:4 দিলে বেশি পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হয়। ওকে, আর তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা এবং রাসায়নিক তুল্যাঙ্কটা জিনিসটা কি। এখন আমরা কেন এগুলো করতেছি, আমরা তো ফ্যারাডের সূত্র আলোচনা করার কথা, তাই না? তো আমরা আগেই বলছি যে ফ্যারাডের সূত্র আলোচনার জন্য যা যা লাগে আমরা কিন্তু আগেই কাভার করে নিতে হবে। তো আমরা প্রথমে তুল্যের সঙ্গে বলছি, তারপরে রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসগুলা কি আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ওকে, এখন হচ্ছে আমরা ফ্যারাডের যে সূত্রগুলা, এই ফ্যারাডের সূত্রগুলো আমরা এখন দেখবো। ওকে, ফ্যারাডের সূত্রগুলো আমরা এখন শুরু করতেছি, মানে মেইন যে টপিক, এই মেইন টপিকে আমরা এখন শুরু করবো। কেমন? তড়িৎ অবস্থায় কোন তড়িৎ বিশ্লেষ্য কোষে যদি তড়িৎ চার্জ প্রদান করা হয়, তাহলে ক্যাথোডে জমাকৃত পদার্থের পর প্রবাহিত চার্জের সমানুপাতিক। ব্যাপারটা কি, যেমন করো একটা কোষ, এই কোষের ভিতরে যে এখান থেকে আছে তড়িৎ দ্বার দিল, তুমি কি করলা, এখান থেকে চার্জ দিছ, চার্জ দিত। এখন তুমি চার্জ দেওয়ার পরে এই জায়গায় তুমি যে পরিমাণ চার্জ দিবা, 1 কুলম, 2 কুলম, 10 কুলম, 100 কুলম, যে পরিমাণ চার্জ দিবা, এই চার্জটার উপর ডিপেন্ড করবে এখানে কতটুকু পরিমাণ দ্রব কি হবে বলতো, জমাকৃত হবে। বুঝতে পারছো? এই জিনিসটা বলছে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র। ওকে, তাহলে জমাকৃত পদার্থের পর প্রবাহিত চার্জের সমানুপাতিক। অর্থাৎ কি বললো বলতো, যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু, কি বললো, প্রবাহিত সমানুপাতিক। অর্থাৎ এই জায়গায় যে পরিমাণ দ্রবীভূত হবে বা হচ্ছে ইসা হবে, জমাকৃত হবে, এটা কার সমানুপাতিক, এখানে তুমি চার্জ দিবা, এটা কিউজি দিবা, এই যে 1 কুলম 2 কুলম যে দিবা, এটা তাদের সমানুপাতিক। ওকে, মানে ডাব্লিউ প্রপোর্শনাল কি বলতো, কিউ। এখন সমানুপাতিক চিহ্নটা ওঠাই আমরা যেটা ইসে বসাতে যাই, সমান চিহ্নটা বসাতে গেলে একটা ধ্রুবক লাগে, ধ্রুবক হচ্ছে জেড, জেড কিউ। এখন জেড মানে কি বলতো, এখন জেড মানে কি বলতো, তোমরা একটু আগে পরে আসছি, জেড মানে হচ্ছে এম বাই এফ, একটু আগে পরে আসছি, জেড মানে কি ছিল, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেড মানে হচ্ছে এম বাই ই এফ, আর এদের কি আছে, কিউ। আচ্ছা, এখন এমটাকে নিচে নিয়ে আসো, এমটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে ডাব্লিউ বাই এম, এই পাশে কি থাকে বলতো, কিউ ই এফ। এখন ডাব্লিউ বাই এম মানে কি, তোমরা কেমিস্ট্রি পড়ো নাই, ডাব্লিউ বাই এম মানে হচ্ছে এন, মূল সংখ্যা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে n ইকুয়াল কিউ বাই ইএফ, তাই না, n ইকুয়াল কিউ বাই ইএফ। এখন তুমি দ্বিতীয় সূত্র লেখা যায় না, এই জায়গা থেকে এটা লেখা যায় কিনা, যে কিউ ইকুয়াল n ই এফ, যে কিউ ইকুয়াল n এফ। তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, এটা হচ্ছে তোমাদের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, যে কিউ ইকুয়াল n এফ। এখন আরেকটা জিনিস করা যায়, দেখো এই জায়গায় এই যে n বললাম না, কিউ মানে কি, চার্জ না, তাহলে n থেকে কিউ মানে কি, আবার কিউ ইকুয়াল আই টি ফরমাই। অর্থাৎ কিউ ইকুয়াল আই এবং টি, আই মানে কি বোঝায়, আমাদের তড়িৎ প্রবাহ, টি মানে কি, সময়। তাহলে তড়িৎ প্রবাহ এবং সময়ের গুণফলকে চার্জ বলা হয়। তাহলে এখান থেকে তুমি এটাও লিখতে পারো না, যে n ইকুয়াল কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আই টি, আই এবং টি এর গুণফল, আই টি হচ্ছে কি, এই দুইটা সূত্রই ফ্যারাডের প্রথম সূত্র হিসেবে গণনা করা হয়। বুঝতে পারছো? তা আমরা এই দুটো সাথে মাথায় রাখবো, কিউ মানে চার্জ, এন মানে কি বলতো মূল সংখ্যা, ই মানে তুল্য সংখ্যা, এফ মানে কি, এফ মানে হচ্ছে ফ্যারাড, ফ্যারাড মানে কি বলতো, ফ্যারাডে যদি তুমি ইয়ে নিতে চাও, ইয়ে নেবে কুলম, বুঝতে পারছো? কত কুলম বলতো, 96,000 কুলম। এক সাইডে মানে কত কুলম, এক সাইডে মানে হচ্ছে 96,000 কুলম। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, আর এটা তো তোমরা জানো, তাই না, এটা তোমরা জানো। আচ্ছা, এখন দেখো এই জায়গা থেকে 96,500, 96,500 একবার কি 96,500 পেলাম। আর এখান থেকে অ্যানিমেল আইটি বা ইএফ, অ্যানিমেল আইটি বা আই মানে কি বলতো, প্রবাহিত, আই মানে কি প্রবাহিত আমাদের তড়িৎ, ই মানে সময়, ই মানে তুল্য সংখ্যা, এফ মানে কি 96,500। ওকে, এফ মানে কি 96,500, মানে এক ফ্যারাডে 96,500 হলো। ওকে, যদি তোমাকে ফ্যারাডে কেউ রাখতে বলে তাহলে তুমি এটা বসাবো না, দেখলে এফে বসা দেবে। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। ওকে, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র বলতে কি, কিউ ইকুয়াল এন এফ এবং এন ইকুয়াল আইটি বাই ইএফ। ওকে, এখন আমরা দেখো এই জায়গা থেকে একটা জিনিস লিখে আছি, যে ফ্যারাডের প্রথম সূত্র এটা ঠিক আছে, এটা ফাইন। এখন আমরা এই ফ্যারাডের সূত্রটাকে এটা হচ্ছে আমরা একটু মানে ভাঙা ট্রাই করবো, এই জিনিসটা আমরা একটু ভাঙা ট্রাই করি, পুরো মুছে দিচ্ছি। এটা আমরা কি করতে পারি, প্রথমে এন ইকুয়াল
আইটি বাই ইএফ, তাই না? এটা করছো। বা কিউ ইকুয়াল এন ই এফ করছো, তাই তো? এখন আমাকে এখন আমাকে তোমরা বলো তো, এখন আমাকে তোমরা বলো যে আসলে এই এন বলতে এখানে কি বোঝায়? এন বলতে কি বোঝায় বলো তো? এন বলতে এই যে এন, এই যে এখানে এন, এই যে এখানে এন, এই এন বলতে কি বোঝায়? আচ্ছা দেখো, এন বলতে কি কি বোঝায় আমরা একটু জানি। এন বলতে বোঝাবে 1 নম্বর ক্যাথোডে জমা হওয়া মোল, ক্যাথোডে জমা হওয়া, ক্যাথোডে জমা হওয়া মোল। ওকে। আচ্ছা 2 নম্বর কি হবে? আমরা জানি ক্যাথোডে জমা হওয়া মোল যে পরিমাণ অ্যানোড ভাঙিয়া ক্যাথোডে যায়, একই তো কথা, মানে অ্যানোড ভাঙিয়ে ক্যাথোডে যাচ্ছে, তাহলে অ্যানোডে যে পরিমাণ ভাঙছে ক্যাথোডের পরিমাণ উৎপন্ন হয়েছে, তাহলে অ্যানোডে ক্যাথোডে জমা হওয়া মোল, তাহলে অ্যানোডে ভাঙানো মোল, তাই না? অ্যানোডে ক্ষয় হওয়া মোল, তাহলে 2 নম্বর হচ্ছে অ্যানোডে ক্ষয় হওয়া মোল। ওকে। তারপর তোমার কি জিনিস একটু আগে আমরা আরেকবার বলছিলাম, অ্যানোড ক্ষয় হয়, পাশাপাশি দ্রবণ রোধে আর একটা জিনিস ইস হতে পারে, সেটা হচ্ছে কি দ্রবণ থেকে চলে যেতে পারে, দ্রবণ থেকে চলে যায়। তাহলে 3 নম্বর কি দ্রবণ থেকে চলে যাবে, তাহলে দ্রবণ থেকে চলে যাওয়া মূল, দ্রবণ থেকে চলে যাওয়া। তাহলে অ্যানোডকে আমরা আসলে এই 3টা জিনিস বলি। ওকে, ক্যাথোডে জমা হওয়া মূল, অ্যানোডে ক্ষয় হওয়া মূল এবং দ্রবণ থেকে চলে যাওয়া মূল। তো এই জিনিসগুলো কোথায় কাজে লাগে জানো? আমরা যখন ম্যাথ করবো না, আমাদের ম্যাথের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি কাজে লাগবে, বুঝতে পারছো? আমাদের ম্যাথের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি কাজ করবে। আচ্ছা, তো আমরা এখন কি করবো বলতো? আমরা এখন হচ্ছে ইসে করবো, কি বলে এটাকে, এই ফ্যারাডের যে দ্বিতীয় সূত্র, আমরা ফ্যারাডের এখন দ্বিতীয় সূত্র আমরা এখন পড়বো, বুঝতে পারছো? তো আশা করি তোমরা ফ্যারাডের যে প্রথম সূত্র এইটুকু তোমরা পারবা। আমরা এখন ফ্যারাডের দ্বিতীয় সূত্রে যাচ্ছি। ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি বলছে? ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলতে হচ্ছে দ্রবণে বা গলিত অবস্থায়, দ্রবণে বা গলিত অবস্থায় দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষক বসে দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষক বসে তড়িৎ বিশ্লেষক বসে তড়িৎ বিশ্লেষক বসে যদি একই পরিমাণ তড়িৎ চার্জ প্রদান করা হয়, একই পরিমাণ তড়িৎ চার্জ প্রদান করা হয়, তাহলে ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর, ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর কিসের সমানুপাতিক? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, পদার্থ ভর রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। কি বলতে বলতো? দ্রবণে গলিত অবস্থায় দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষক বসে যদি একই পরিমাণ তড়িৎ চার্জ প্রদান করা হয়, তাহলে ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। অর্থাৎ ডাব্লিউ মানে যে পরিমাণ ক্যাথোডে যে পরিমাণ পদার্থের ভর, তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু তার সমানুপাতিক রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। রাসায়নিক তুল্যাঙ্ক কি প্রকাশ করছো? ই দিয়ে প্রকাশ করছো, তাই না? তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু ই। এখন এই জায়গাতে আমরা কি লিখতে পারি? সামান্য সম্পর্ক আমরা লিখতে পারি না, ডাব্লিউ ওয়ান বাই ডাব্লিউ টু ইকুয়াল ই ওয়ান বাই ই টু,
লেখা যায় কিনা বলো তো? অবশ্যই লেখা যায়, তাই না? অবশ্যই লেখা যায়। তাহলে এই জায়গায় W1/W থাকলো, এম মানে কি, সরি ই মানে কি, ই মানে হচ্ছে এম বাই ই, ই মানে কি এম বাই ই না? তাহলে এদিকে W1/W2 থাকলো, এদিকে E1 মানে কি বলতো? একটু সূত্র শিখে আসছে, ই মানে কি এম বাই ই, তাহলে এম বাই E1, নিচে E2 মানে কি এম বাই E2, তাই না? E1 বাই E2। তাহলে এখন বলো এই জায়গা থেকে M1 M2, তাহলে M1 বাই E1, M2 বাই E2। এখন দেখো এই জায়গা থেকে আমরা উল্টে ফেলি, উল্টালে দেখবা এখান থেকে W1/W2 M1 E2 M1 E2 M1 E1 E2 M2, তাহলে W1/W2 ইকুয়াল M1 E2 M2 E1, তাই না? এখন দেখো W1 এই যে এখানে M1, তাহলে W1 যদি এটা নিয়ে আসো, M1টা যদি নিয়ে আসো তাহলে কি হবে? W1/M1 মানে কি বলতো? W1/M1, ওকে। W2 পাশে নিয়ে নেবো, W2 নিয়ে নিলাম, এর পাশে কি আছে? E2, তাই না? ওদিকে কি আছে? M2 E1। এখন বলবো W1/M1 মানে কি N1, তাহলে এখান থেকে এই জায়গা থেকে আমরা লিখবো N1। আচ্ছা, এখন W2/M2 মানে কি? এই যেটুকু M2 মানে কি M2, তাই না? তাহলে এই জায়গা থেকে E2 আসবে M2, উপরে কি আছে? E2, নিচে কি E1। একটা কাজ করো তাহলে, এই জায়গা থেকে N1 E1টা এটা গুণ করে দাও, তাহলে কি আসবে? N1 E1, এটা কি থাকতেছে? N2 তার কথা N1 E1 N2 E2, এই জিনিসটা আছে কার সূত্র? ফ্যারাডের 2 নম্বর সূত্র, বুঝতে পারছো? তাহলে এখান থেকে এই সূত্রটা তোমরা মাথায় রাখবা, এই সূত্রটা তোমরা মাথায় রাখবা এবং এই সূত্রটা মাথায় রাখবা যে এখান থেকে W1/W2 E1/E2 এটা ফ্যারাডের 2 নম্বর সূত্র। ঠিক সেম ভাবে N1 E1 N2 E2 এই দুইটা হচ্ছে আমাদের ফ্যারাডের 2 নম্বর সূত্র। ওকে, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র তুমি কি বলছিলা? ফ্যারাডের প্রথম সূত্র বলছো যে W is proportional to Q, আর এখানে বলছো W is proportional to E। ওকে, আসলে ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটাই এক। আসলে প্রথম দ্বিতীয় সূত্র থেকে আবার প্রথম সূত্র কেমন দেওয়া যায়? ওকে, মানে দুইটা সূত্র এক, বাট হচ্ছে ফ্যারাডে কেন জানি মানে প্রথমটা আবিষ্কারের পরে আবিষ্কারের পর 2 নম্বরটা নিয়ে একটু আবার মানে একই নিয়মে আবার আবিষ্কার করা হয়েছে, মানে দুটোই একই রকম, উল্টাইলে আসলে দুটোকে আমরা একটা থেকে একটা প্রমাণ করা যায়। তো 2 নম্বর সূত্র আসলে কোনো দরকার ছিল না, মানে তোমরা এটা আরেকটু পরে বুঝতে পারবা প্রমাণ করা যায় একটা থেকে আরেকটা। যাই হোক, এখন ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা যে দুটো তুমি মনে রাখবা, ফ্যারাডের প্রথম সূত্রের মধ্যে আমরা যা যা পড়ছি এগুলি আপাতত তোমরা পড়ো। আমরা হচ্ছে এই এর পরের ভিডিওতে আমরা এই ফ্যারাডের সূত্রের যে গাণিতিক যে সমস্যাগুলি, আমরা গাণিতিক সমস্যাগুলি খুব ভালো করে সলভ করবো। আপাতত আজকে আমরা বেসিক পার্থক্য পড়াইছি। ওকে, যে ফ্যারাডের সূত্রে পড়ানোর জন্য বা শেখার জন্য যে যে কনসেপ্টগুলো লাগে, যেমন তুল্য সংখ্যা, তারপর হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়ছি। ওকে, আমরা এর পরবর্তী ভিডিও থেকে আমরা গাণিতিক সমস্যাগুলি সহ যে যে টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, একাডেমিকে অ্যাডমিশনে বেশি আসে, আমরা পরবর্তী লেকচারে এগুলো খুব ভালোভাবে শেখার ট্রাই করব। ঠিক আছে, তো আপাতত এটুকুই। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা উপকৃত হয়েছ। তো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবা, আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে এখানে তোমরা জানাতে পারবে। ওকে, তো ভাইয়া যথেষ্ট চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।